নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আমি শ্রীমতী পান্না চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, সুনীতি একাডেমি, কোচবিহার, আজকে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে আছি। আমাদের আজকের বিষয় পদার্থের গঠন ও ধর্ম, ম্যাটার, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ এর দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। এখানে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। টপিক 1 এর মধ্যে চলে যাব সারফেস টেনশন, আর 2তে আসব ভিসকোসিটিতে। পৃষ্ঠটান এবং সান্দ্রতা, এই দুটো বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমরা পৃষ্ঠটান নিয়ে আলোচনা করছি। তোমাদেরকে আমি কয়েকটা উদাহরণ বলছি, দেখো তোমরা চিনতে পারো কিনা। বাড়িতে জলের কল একটু হালকা করে যদি খুলে রাখো, জল ফোঁটা ফোঁটা করে পড়ে। জলের আকার কেমন হয়, ওই ফোঁটাগুলোর আকার কেমন হয়, ভালো করে লক্ষ্য করে দেখবে, আকারগুলো গোলাকার হয়। এবার একটা স্বচ্ছ বিকারের মধ্যে কেরোসিন তেল নিয়ে নেওয়া হলো, অল্প একটু কেরোসিন তেল নিয়ে নিলাম। এবার তার মধ্যে আমি 1-2 ফোঁটা জল ফেলে দিলাম। এবার জল কেরোসিন তেলের তুলনায় ভারী, তাহলে কি হবে, ওই জলের ফোঁটাগুলো তেলের নিচে চলে যাবে, কেরোসিন তেলের নিচে চলে যাবে। নিচে আমরা জলের ফোঁটাগুলোর আকার কেমন দেখব, ভালো করে লক্ষ্য করে দেখবে, আকারগুলো গোলাকার। কিছুটা জল একটা বিকারের মধ্যে নিয়ে তার উপরে যদি 2 ফোঁটা সরষের তেল ফেলে দাও, এবার কি দেখতে পাবে, তেলটা জলের উপর পুরো ছড়িয়ে গেছে। যদি কয়েক ফোঁটা মার্কারি মেঝেতে পড়ে যায়, মানে পারদের কয়েকটা ফোঁটা মেঝেতে পড়ে যায়, তাহলে কি দেখবে, ফোঁটাগুলো গোল গোল আকার ধারণ করবে, মানে গোলাকার অবস্থায় দেখতে পাবে। এই যে জিনিসগুলো তোমরা দেখতে পেলে, এগুলো কেন হলো, কেন এরকম হয়, কেন আকারগুলো এরকম গোলাকার আমরা দেখতে পাচ্ছি। আমরা এইবার আসব তরলের এমন একটা প্রপার্টি বা ধর্ম নিয়ে, যা কিনা তরল তলকে, তরলের মুক্ত পৃষ্ঠকে সব সময় সংকোচন করার চেষ্টা করে। আর বিভিন্ন জ্যামিতিক আকারের মধ্যে আমরা জানি গোলকের মুক্ত পৃষ্ঠই সবচেয়ে কম, তাই জন্য তরলের ওই মুক্ত পৃষ্ঠটা সংকোচন করবার জন্য গোলাকার আকার ধারণ করেছিল। তাই আমরা এই জলের ছোট ছোট ফোঁটা, কিংবা যখন কেরোসিনের ভেতরে জলের ফোঁটা ঢুকে গেল, এগুলো সব আমরা গোলাকার অবস্থায় দেখতে পেয়েছি। তাহলে পরে যে কোনো তরল পদার্থের এটা কেন হয়, তরল পদার্থের যে অণুগুলো, তাদের মধ্যে একটা পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে, যেটাকে আমরা বলি সংশক্তি বল কিংবা কোহেসিভ ফোর্স। এই সংশক্তি বলের জন্যই কিন্তু এদের মুক্ত পৃষ্ঠের মধ্যে একটা সংকোচন প্রক্রিয়া চলে, মানে মুক্ত পৃষ্ঠটাকে ন্যূনতম করতে চেষ্টা করে। তো এই যে চেষ্টাটা, এই ধর্মটাকেই আমরা বলছি তরলের পৃষ্ঠটান। কোনো পদার্থের, যে কোনো তরল পদার্থই আমরা নিই না কেন, তারই কি হয়, মুক্ত পৃষ্ঠ দেখব আমরা এইভাবে টান টান করে মুক্ত পৃষ্ঠকে মিনিমাইজ করার, মানে সংকুচিত করার একটা চেষ্টা করে। তাহলে আমরা বলতে পারি সারফেস টেনশন ইজ দ্য প্রপার্টি অফ লিকুইডস দ্যাট কজেস দেম টু রেজিস্ট এক্সটার্নাল ফোর্সেস অ্যান্ড মিনিমাইজ দেয়ার সারফেস এরিয়া. This occurs because molecules at the surface experience a net inward force due to cohesive forces with neighboring molecules. তার মানে তাদের পাশাপাশি যে মলিকুলগুলো রয়েছে তাদের মধ্যে যে আন্তর আণবিক আকর্ষণ, যেটাকে আমরা বলছি সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স, তার জন্যেই মুক্ত পৃষ্ঠগুলি এইভাবে সংকুচিত হতে চেষ্টা করে।
অর্থাৎ তরলের মুক্তপৃষ্ঠ একটা টান করা মেমব্রেনের মতো, মানে টান টান পর্দার মতো, স্ট্রেচড মেমব্রেন এই ধরনের আচরণ করে। আচ্ছা, তাহলে আমরা সারফেস টেনশনকে এইভাবে বলতে পারি, দেখো, সারফেস টেনশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ অ্যাক্টিং অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু অ্যান ইমাজিনারি লাইন ড্রন অন দ্য ফ্রি সারফেস অফ দ্য লিকুইড। ঠিক আছে, বুঝে নিই ব্যাপারটা কি। আমরা একটা তরল পৃষ্ঠে একটা মুক্ত তল কল্পনা করলাম। এবার সেই মুক্ত তলে দেখো আমি একটা ইমাজিনারি লাইন কল্পনা করে নিয়েছি। এইবার এই ইমাজিনারি লাইনের দুপাশে সমান ও বিপরীতমুখী বল কাজ করে। দেখো, ফ্রি সারফেস নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ইমাজিনারি লাইন কল্পনা করেছি। দেখা যাচ্ছে এই লাইনের দুপাশে সমান ও বিপরীতমুখী বল কাজ করছে, যেটা কিনা এই এই মেমব্রেনটাকে, মানে এই মুক্তপৃষ্ঠটাকে একটা স্ট্রেচড মেমব্রেনের মতো ফিগার দিচ্ছে। ঠিক আছে, তাই জন্য আমরা এর সংজ্ঞাটাকে এইভাবে বলেছি যে সারফেস টেনশন is the force per unit length acting at right angles to an imaginary line drawn on the free surface of the liquid. তাহলে সারফেস এনার্জিটা কি জিনিস জেনে নি। The extra energy that a liquid surface holds under isothermal condition is called the surface energy. এবার চলো আমরা কয়েকটা ভিডিও দেখে নিই, তারপরে আবার এখানে ব্যাপারটা বুঝিয়ে বলবো। এবার কতগুলো ছোট ছোট এক্সপেরিমেন্ট করেছি আমি তোমাদের জন্য, এবার সেই ভিডিওগুলো আমরা দেখে নিচ্ছি। আচ্ছা দেখো, তোমাদের একটা পরীক্ষা করে দেখাচ্ছি। আমরা এখানে একটা তার নিয়েছি, তারের মাথাটা বেঁকিয়ে এরকম একটা গোল রিং এর মতো করে নিয়েছি। এবার আমার কাছে দুটো বিকার আছে, একটাতে জল আর একটার মধ্যে সাবান জল দিয়ে রেখেছি। এবার এটাকে যখন জলের মধ্যে চুবালাম, আমি জলের উপরে উঠালাম, দেখো ফাঁকা, কিছু নেই। এবার এটাকে আমি সাবান জলে চুবাচ্ছি, সাবান জলে ভালো করে চুবিয়ে উঠিয়ে নিলাম। এই দেখো একটা পাতলা মেমব্রেন আস্তরণ করেছে, হাওয়া লেগে ফেটে গেল। পাতলা আস্তরণ। এবার দেখো, যে রিংটা চুবিয়ে আমি এটার মধ্যে পাতলা মেমব্রেন হয়েছিল সারফেস টেনশনের জন্য তোমাদের দেখিয়েছি, কারণ একটু আগে তোমাদের বলেছি যে প্রবাহীর ধর্ম কি। ধর্ম হচ্ছে ওর মুক্তপৃষ্ঠ সবসময় অনুভূমিক থাকে এবং ও কি করে, ওর মানে তলটাকে, সারফেস তলটাকে, এরিয়াটাকে ও সবসময় কন্ট্রাক্ট করে, সংকোচন করার চেষ্টা করে। তো সেই জন্য আমাদের ওই তরলের মুক্তপৃষ্ঠ এবং হালকা মেমব্রেনের মতন আমরা দেখতে পেয়েছিলাম। এবার আমি ওই রিংয়ের মধ্যেই কি করলাম, একটা সুতোকে ডায়ামিটার বরাবর দেখো আটকে দিয়েছি, কিন্তু একদম টান টান করে আটকাইনি, একটু লুজ করে আটকেছি। কি হয় দেখো, যখন জলের মধ্যে ডিপ করলাম, জল থেকে ওঠালাম, এটা যেরকম ছিল এরকমই থেকে গেল, মানে ওরকম লুজ অবস্থায় থেকে গেল। এখন আমি এটাকে সাবান জলে চুবাচ্ছি। প্রথমে যখন সাবান জলে চুবিয়ে ওঠালাম, দেখো তখন কি হচ্ছে, এর দুপাশেই এই দেখো মেমব্রেন দেখা যাচ্ছে, দুপাশেই আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে। আমি ওই পাশটা, আচ্ছা দাঁড়াও, ফেটে গেল। এই যে দুটোকে উঠিয়ে দেখালাম, দেখো দুপাশেই মেমব্রেন আছে, তো অসমান অবস্থায় আছে। আমি এক পাশের মেমব্রেনটাকে ফাটিয়ে দিলাম, দেখো এটা কিরকম
হাফ সার্কেলের মতো হয়ে আছে। কারণ কি, নিচের দিকে টানটা আছে কিন্তু ওপর দিকে ওকে টানার কেউ নেই, তাই জন্য ওইরকম হয়ে গেছে। আবার যে এই নিচটাকেও ফাটিয়ে দিচ্ছি, ওই দেখো আগের মতো হয়ে গেল। তার মানে কি দেখা যাচ্ছে, তরলের মুক্ত পৃষ্ঠের ওপরে আমি যে কাল্পনিক রেখা কল্পনা করেছিলাম, তার দুপাশে তরল কি করছিল, সমানভাবেই বল প্রয়োগ করছিল। এবার তার জন্য ও টান টান থাকে। এবার যখন এটা আমি নিয়ে নিয়েছিলাম, তখন যেরকম শেপ নিয়েছিলাম, দুদিকে সমানভাবে বল প্রয়োগ হচ্ছিল, ওই জন্য ওই শেপ নিয়েছিল। এবার যেই এক পাশ থেকে মেমব্রেনটা সরিয়ে দিলাম, অমনি কি হলো, ওই পাশের বলটা কমে গেল, এই পাশের বলটা বেশি থাকলো, তাই জন্য এদিকে এটাকে টেনে এটা হাফ সার্কেলের মতন হয়ে গিয়েছিল। এটাও আমরা সারফেস টেনশন দেখতে পেলাম। একই ঘটনা মনে করো, এখানে তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি ওরকম একটা লুপ নিয়ে নিয়েছি। ওরকম লুপের মধ্যেও দেখো একটা সুতো রাখা হয়েছে। এবার ওই অবস্থায় যদি ওকে পুরো আমি সাবানের ফেনার মধ্যে ডুবিয়ে নিই, তাহলে ওরকম সুতোটা আঁকা বাঁকা। কেন আঁকা বাঁকা? তার কারণ তোমরা দেখতে পাচ্ছ যে ওর এইভাবে দেখো ফোর্স কিভাবে ইনওয়ার্ড আউটওয়ার্ড ডিরেকশনে ইকুয়ালি ইনওয়ার্ড আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। তার জন্য দুদিক থেকেই ওর ওপরে টান পড়ছে পৃষ্ঠটানের কারণে। এইবার আমি কি করলাম, একটা শার্প অবজেক্ট দিয়ে ও ঠিক এই মাঝখানটায়, যেখানটায় ইনওয়ার্ড আউটওয়ার্ড ডিরেকশনে ও কাজ করছিল, এই জায়গাটায় আমি একটা ফুটো করে দিলাম। তার ফলে কি হলো, এখান থেকে সাবানের ফেনাটা চলে গেল। সাবানের ফেনাটা চলে গিয়ে ভেতরের দিকে, তাহলে আর ইনওয়ার্ডে আর কোনো কিছু, কিন্তু এই জায়গাটা পুরো দেখো, এখানটায় আর কোনো সাবানের ফেনা নেই, ফাঁকা হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, এইখানটাতে আর কোনো ইনওয়ার্ড আর কোনো আকর্ষণ ফোর্স কাজ করছে না। হ্যাঁ, আকর্ষণ বল কাজ করছে না, আউটওয়ার্ডে করছে, যার ফলে সুতোটা বাইরের দিকে পুরো টান টান হয়ে গেছে, যার জন্য পুরো একটা গোলাকার আকৃতি নিয়ে নিয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের সারফেস টেনশন বা পৃষ্ঠটানের জন্য। তোমরা ভিডিও থেকে আরেকটা আমি এক্সপেরিমেন্ট দেখিয়েছি, সেটা খুব ভালো করে দেখেছো নিশ্চয়ই। আমরা এই যে বললাম যে তরলের মুক্ত পৃষ্ঠটা টান করা মেমব্রেনের মতন কাজ করে, একটা টান টান পর্দার মতো কাজ করে। তোমরা হয়তো সবাই সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা পথের পাঁচালী দেখেছো। সেখানে দেখেছো যে গ্রাম বাংলায় ওরকম জলের ওপর দিয়ে মাকড়সা কিভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু জলে মাকড়সাটা ডুবে যাচ্ছে না। তার মানে কি, ওই জলের পৃষ্ঠটা একটা টান করা পর্দার মতো আচরণ করছে, যে পর্দার উপর দিয়ে সহজেই মাকড়সাটা হেঁটে চলে যাচ্ছে। তো জলের পৃষ্ঠটা যদি টান টান হয়, তাহলে কি হয়, আমাদের শুধু মাকড়সা না, আরো অনেক কিছুই জলের উপরে থাকতে পারবে, তাই না? এবার দেখো, আমি কয়েকটা জেমস ক্লিপ নিয়ে নিচ্ছি। এবার এটা কি হচ্ছে, আয়রন বা স্টিল এগুলো দিয়ে তৈরি, তার মানে জলের থেকে ভারী। অর্থাৎ কি হবে, আমি যখন জলের মধ্যে ফেলবো, ওর তখন জলের মধ্যে ডুবে যাওয়ার কথা। ঠিক আছে, তো আমি একটা ফেলে দেখি, জলের মধ্যে ডুবে গেল। এবার এটাকে যদি আমি অনুভূমিকভাবে জলের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে পরে কি হবে, যেহেতু জলের মুক্ত পৃষ্ঠ টান টান করা পর্দার মতো, তাহলে ওর জলের মধ্যে ভাষার কথা। ঠিক আছে, তা আমি চেষ্টা করছি একে অনুভূমিকভাবে জলের মধ্যে দেওয়ার। দেখো, অনুভূমিকভাবে দিতে পারলাম, ও জলের মধ্যে ভাসছে। এবার অনুভূমিকভাবে দিতে গিয়ে অনেক সময় এদিক ওদিক হয়ে যেতে পারে, তাহলে কি হবে, ও ডুবে যাবে। তার জন্য একটা সহজ উপায় তোমরা সহজেই করতে পারবে। আমি কি করলাম, জলের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম, তার উপরে আস্তে করে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি কি করছি, এবার আস্তে করে টিস্যু পেপারটাকে সরিয়ে দিচ্ছি। টিস্যুটা চলে গেল, কিন্তু ওরা ভাসছে, দেখো অনুভূমিকভাবে আছে দেখে। এখন আমি বলেছি অপদ্রব্য মিশলে পরে জলের পৃষ্ঠটানের পরিবর্তন হবে। তো আমার এই পাশের জারে সাবান জল গোলা আছে, আমি তার মধ্যে পিনটা একটু চুবিয়ে নিলাম। এবার দেখো, এই সাবান জলে গোলা এই পিনটাকে, সাবান জলে চুবানো পিনটাকে আস্তে করে আমি এই জলের তলের মধ্যে টাচ করে, দেখো পিন দুটো পড়ে গেল, কারণ অপদ্রব্যের উপস্থিতিতে পৃষ্ঠটান পরিবর্তন হলো। তো আমি কি করলাম, ওই এক্সপেরিমেন্টে দেখেছো, একটা বিকার নিয়েছি, বিকারের মধ্যে কিছুটা জল নিয়েছি,
এবার জলের ওপরে আমার কাছে তখন জেমস ক্লিপ অ্যাভেলেবেল ছিল। তো আমি সেই জেমস ক্লিপটা অনুভূমিকভাবে, মানে একটা জিনিস মাথায় রাখবে, অনুভূমিকভাবেই রাখতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো আমি হাত দিয়ে অনুভূমিকভাবে ওই জেমস ক্লিপটাকে জলের উপরে রাখার চেষ্টা করেছি, সফল হইনি। তার জন্য কি হয়েছে, জেমস ক্লিপটা জলে ডুবে গেছে। দ্বিতীয়বার ভাবলাম যে ওটাকে অনুভূমিকভাবে কিভাবে রাখা যায়। তো আমি টিস্যু পেপারের সাহায্য নিলাম। এবার টিস্যু পেপারের ওপরে জেমস ক্লিপটাকে দিয়ে যখন আমি জলের মধ্যে রাখলাম, তখন দেখা গেল কি যে দ্বিতীয়বারও ওই টিস্যু পেপারটাকে একটু সরাতে গিয়ে একটু বেশি জল, মানে একটু কাত হয়ে গিয়েছিল, যার ফলে পিনটা কাত হয়ে যাওয়াতে দ্বিতীয়বারও আমি অসফল হই। তো তৃতীয়বার আমি চেষ্টা করি, আবার টিস্যু পেপারটা নিই, তার উপরে রাখি। এবার আমি খুব সচেতনভাবে টিস্যু পেপারটাকে আস্তে করে পিনের নিচ থেকে সরিয়ে দিই, দেখি পিনটা ভাসতে থাকে। এবার আমি কি করলাম, আমি ওই যে সাবান জলগুলো রেখেছিলাম, আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে বেশ সুন্দর করে ব্যাপারটা বুঝলাম, দেখলাম। এবার আবার চলে আসি আমাদের মূল, আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে বেশ সুন্দর করে ব্যাপারটা বুঝলাম, দেখলাম। এবার আবার চলে আসি আমাদের মূল পর্বে। আমরা পৃষ্ঠটানের একক জেনে নিই। সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন পার সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার। কেন? ফোর্স পার ইউনিট লেন্থ, তাহলে ইউনিট অফ ফোর্স ডিভাইডেড বাই ইউনিট অফ লেন্থ, তাহলে তাই জন্যই হয়েছে সিজিএস এ ডাইন পার সেন্টিমিটার, এসআইতে নিউটন পার মিটার। এবার ডাইমেনশন জেনে নিই। ডাইমেনশন কি হবে? ডাইমেনশন অফ ফোর্স ডিভাইডেড বাই ডাইমেনশন অফ লেন্থ। ফোর্সের ডাইমেনশন হচ্ছে mL⁻², আর লেন্থের ডাইমেনশন হচ্ছে L। তো এটা কমপ্লিট করলে দেখা যাচ্ছে m⁻²। এবার তাহলে আমরা জেনে নেই এই সারফেস টেনশন, লিকুইডের সারফেস টেনশন আছে, আমরা দেখলাম। সারফেস টেনশন, পৃষ্ঠটান কাকে বলে বুঝলাম, একক শিখলাম, ডাইমেনশন শিখলাম। এবার এই সারফেস টেনশনকে কারা কারা এফেক্ট করতে পারে? টেম্পারেচার অফ দ্য লিকুইড, তরল পৃষ্ঠের উষ্ণতা যদি বিভিন্ন উষ্ণতায় থাকে তাহলে সারফেস টেনশন পরিবর্তন হবে। পিউরিটি, ইমপিউরিটি, মানে আমি তরলের সঙ্গে কিছু মিশিয়ে দিলাম। যেমন আমি যখন ওই পিনটাকে জলের উপরে রেখেছিলাম, রাখতে সক্ষম হয়েছিলাম, জলে পিনটা ভাসছিল, সেই অবস্থায় জলের মধ্যে যখন সামান্য একটু সাবান জল মিলিয়ে দিলাম, তখন আমি কি দেখলাম? তখন দেখলাম যে পিনটা ডুবে গেল, তার মানে সারফেস টেনশন পরিবর্তন হয়ে গেল। নেচার অফ লিকুইড, মানে জল নিলে একরকম হবে, তেল নিলে একরকম হবে, আলাদা আলাদা। ইলেকট্রিক চার্জ অন দ্য সারফেস অফ দ্য লিকুইড, আমার যদি ইলেকট্রিক্যালি চার্জ থাকে লিকুইডটা, তাহলে পরে অন্যরকম হবে। মিডিয়াম অ্যারাউন্ড দ্য সারফেস অফ দ্য লিকুইড, কোনো লিকুইড যেটা আছে তার চারপাশের যে মিডিয়াম আছে, সেই মিডিয়ামগুলো উপরে ডিপেন্ড করবে। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, দেখো। এবার আসি আমাদের দ্বিতীয় টপিক, ভিসকোসিটিতে। ভিসকোসিটি, সান্দ্রতা। এটাও এমন একটা ধর্ম তরলের, সেটা আমরা এখন বুঝবো কিরকম। আমরা প্রথমে একটা ছোট্ট উদাহরণ বলে আলোচনা করি। ধরো কোনো একটা পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে, দেখা যায় যে একটা মোটা পাইপের মধ্য দিয়ে যখন জল যাচ্ছে তখন পাইপের গায়ের সঙ্গেও কিছুটা জল লেগে আছে, আবার মাঝখান দিয়েও জলটা যাচ্ছে। তার মানে জলকে যদি আমি কয়েকটা লেয়ারে, কাল্পনিক লেয়ারে কল্পনা করি, তার মানে কিছু লেয়ার দেখা যাচ্ছে পাইপের গা ঘেঁষে যাচ্ছে, আবার কিছু লেয়ার দেখা যাচ্ছে পাইপের মিডল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো যারা পাইপের গা ঘেঁষে যাচ্ছে তাদের গতিবেগ কম থাকে, আর যারা পাইপের মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে তার গতিবেগটা দেখা যায় বেশি হয়। তাইলে দেখা যাচ্ছে যে প্রবাহীর বা তরলের প্রবাহের সময় এই যে স্পিড ডিফারেন্স, মানে গতিবেগের এই যে পার্থক্য হচ্ছে, এই যে গতিবেগের পার্থক্য, রিলেটিভ মোশন, মানে লেয়ারের সঙ্গে লেয়ারের একটা আপেক্ষিক গতিবেগ আছে। এই
এর জন্য যে ধর্ম দায়ী তরলের, তাকে আমরা বলি সান্দ্রতা। তাহলে আমরা কি বলবো? দ্য প্রপার্টি অফ এ ফ্লুইড which opposes the relative motion between its layers is called the viscosity. So viscosity is the measure of the fluid's resistance to flow. It's essentially a measure of how easily a fluid can be deformed or moved by a force. মানে কতটা ফোর্স ওর উপরে অ্যাপ্লাই হলে ও ইজিলি ওর ভেতর দিয়ে মুভ করে যেতে পারছে, ফ্লুইডটা কিভাবে ফ্লো করছে। যদি কোনো একটা ফ্লুইডের হাই ভিসকোসিটি থাকে তাহলে ও কি করবে? ওর মোশনটাকে বেশি রেজিস্ট করবে। আবার যদি কোনো ফ্লুইডের ভিসকোসিটি লো হয় তাহলে ও সহজেই ফ্লো হয়ে চলে যাবে। ভিসকোসিটিকে আমরা একটা লিকুইড ফ্রিকশন হিসেবে বলতে পারি, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ফ্রিকশন অ্যান্ড নর্মাল ফ্রিকশন অ্যান্ড ভিসকোসিটি। ডায়াগ্রামে দেখো, নর্মাল ফ্রিকশন ডায়াগ্রামের মধ্যে করা আছে। নর্মাল ফ্রিকশন দেখো, আমরা কি জানি, কোনো একটা বস্তু, কোনো একটা ব্লককে দেখো একটা সারফেসের উপরে যদি রাখা থাকে, তার উপরে একটা বল প্রয়োগ করলে বস্তুটা সামনের দিকে এগিয়ে যাবে বা টানলে পেছনের দিকে সরে যাবে। বস্তুর ওজন নিচের দিকে কাজ করছে, তার নর্মাল রিয়াকশন উপরের দিকে কাজ করছে। তো সেটা আমরা ঘর্ষণে, আমরা ছোট ক্লাসেও পড়েছি কেন ঘর্ষণ হয়, আমরা সেটা জানি। ফ্লুইডের ভেতরেও যখন কোনো একটা বস্তু ফ্লুইডের ভেতর দিয়ে পাস করছে, কিংবা যখন ফ্লুইডের দুটো লেয়ার, যখন একটা লেয়ারের উপর দিয়ে একটা লেয়ার পাস করছে, তখন ওদের মধ্যেও একটা ফ্রিকশন হয়। আমরা যদি ফ্লুইডের মধ্যে কয়েকটা লেয়ার কল্পনা করি, তাহলে ডিউ টু ফ্রিকশন একটা লেয়ারকে স্লো ডাউন করে দেবে, মানে স্লো করবে। অথবা বলতে পারি একটা লেয়ার আর একটা লেয়ারের উপর দিয়ে মুভ ফাস্টার। তার মানে ইন্টারমলিকুলার যে ফোর্স আছে ফ্লুইডগুলোর মধ্যে, সেই ইন্টারমলিকুলার ফোর্স এই জন্য রেসপন্সিবল। এখানে দেখো একটা ডায়াগ্রামের মধ্যে তোমাদের দেখিয়েছি, একটা গ্লিসারিন নেওয়া হয়েছে একটা স্মল গ্লাস ভেসেলে, তার মধ্যে একটা আয়রন বলকে ছেড়ে দেওয়া হয়েছে। আয়রন বলটা ধীরে ধীরে গ্লিসারিনের মধ্য দিয়ে নামছে, ঠিক আছে? তো তার মানে কি হচ্ছে, ও ওই ফ্লুইডের ফ্রিকশনকে ওভারকাম করে তবে ও ডিউ টু গ্র্যাভিটি ধীরে ধীরে নিচে নামছে। Fluid's viscosity determines how much force is needed to make it move or flow. Higher viscosity means more force required, একটু আগেই বলেছি, to overcome the resistance and cause the fluid to flow. এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখো, অর্ডার অফ ভিসকোসিটি দিয়েছি, ওয়াটার লেস দেন হানি লেস দেন কোল্টার, মানে জল, মধু আর আলকাতরার মধ্যে দেখো জলেরই ভিসকোসিটি সবচেয়ে কম, তার থেকে হানি একটু বেশি, কোল্টার একটু, আলকাতরা আর একটু বেশি। এটা তোমরা এমনি সাধারণভাবে পরীক্ষা করে দেখতে পারো। যদি ধরো কোনো একটা একটু মানে একটা প্লেট নিয়ে নাও, ধরো একটা নর্মাল একটা শিট, হ্যাঁ, সেই শিটের মধ্যে তুমি একটা নর্মাল পেপার লাগিয়ে দিলে, আমরা লিখি যেরকম পেপার লাগিয়ে দিলে, তার মধ্যে তুমি 3টে ড্রপার নিলে, একটু নির্দিষ্ট দূরত্বে তুমি 1 ফোঁটা জল, 1 ফোঁটা মধু, 1 ফোঁটা তেল, 1 ফোঁটা আলকাতরা, এরকম করে এক নির্দিষ্ট দূরত্বে একটা শিটের মধ্যে যদি তুমি শিটটাকে একটু টিল্ট করে রাখো, ফেলো, তাহলে দেখবে যে সবাই কিন্তু একভাবে বা একসাথে নিচে নেমে আসছে না, আলাদা আলাদাভাবে নেমে আসছে। যেমন জল সবচেয়ে, ধরো জল, মধু আর আলকাতরা নিলে দেখা যাবে জল সবচেয়ে তাড়াতাড়ি চলে আসবে, তারপরে মধু আসবে, আলকাতরা লাস্টে আসবে। তাহলে এইভাবে আমরা দেখতে পাই, মানে ভিসকোসিটির যা অর্ডার থাকবে দেখা যাচ্ছে মোবিলিটি তার উল্টোটা। তার মানে যার ভিসকোসিটি কম তার মোবিলিটি বেশি, যার ভিসকোসিটি বেশি তার মোবিলিটি কম। জেনারেলি ডেন্সিটি আর ভিসকোসিটি কিন্তু প্রপোর্শনাল টু ইচ আদার। ডেন্সিটি আর ভিসকোসিটি কিন্তু সেম জিনিস নয়,
ডেন্সিটি মানে ঘনত্ব, ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। আর ভিসকোসিটি একটা ইন্টারনাল প্রপার্টি অফ দ্য ফ্লুইড। কিন্তু দেখা যায় যে ডেন্সিটি আর ভিসকোসিটি প্রপোর্শনাল টু ইচ আদার। দেখো হানি, তার ডেন্সিটি কিন্তু ওয়াটারের থেকে বেশি, তাহলে পরে হানির ভিসকোসিটিও ওয়াটারের থেকে বেশি হবে, কিন্তু মোবিলিটি হানির ওয়াটারের থেকে কম হবে। তার মানে এটা আমরা আগেও জানি যে ডেন্সিটি বেশি হলে মোবিলিটি কম হয়। তা এখানে দেখা যাচ্ছে যে ডেন্সিটি বেশি হলে ভিসকোসিটিও বেশি হচ্ছে, আর ভিসকোসিটি বেশি হলে মোবিলিটি কম হচ্ছে। তাহলে এই ব্যাপারগুলো পুরো রিলেটেড, আমরা সেটা বুঝতে পারলাম। এখন দেখো এখানে একটা ডায়াগ্রাম করে দিয়েছি তোমাদের। সেই ডায়াগ্রামটার মধ্যে দেখো যে ফ্লুইডের ফ্লোটা কীরকম হয়। লিকুইড সারফেসের মধ্য দিয়ে যখন, মানে লিকুইড সারফেসের ওপর তল, মানে অ্যাকচুয়ালি যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে তার ওপর তল, যেটা পাত্রের সংলগ্ন নয়, তার দেখো স্পিডটা বেশি দেওয়া আছে। আর যেটা পাত্র সংলগ্ন, নিচে সলিড সারফেস দেওয়া আছে, পাত্রের সংলগ্ন যে তলটা, সেই তলটা দেখো স্লো ডাউন হয়ে গেছে। ঠিক আছে, এই যে রিলেটিভ মোশন, দিস ইজ ডিউ টু ভিসকোসিটি। এবার এই ভিসকোসিটির মেজারমেন্ট করতে গেলে পরে আমাদের জানতে হবে যে টার্মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এটা একটা কনস্ট্যান্ট টার্ম। দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভিসকাস ফোর্স পার ইউনিট এরিয়া per unit velocity gradient. It is a dimensionless constant that represents the ratio of the actual velocity of the fluid jet to its theoretical velocity. এই ইটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এইটাকে আমি সাইনটাকে বলছি ইটা। এইটা ফ্লুইড টু ফ্লুইড ভ্যারি করে, আলাদা আলাদা ফ্লুইডের জন্য আলাদা আলাদা। এবার এর ডাইমেনশনটা আমি দেখে নিচ্ছি। ডাইমেনশন অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি হচ্ছে ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1, আর এর ইউনিট হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন সেকেন্ড সেন্টিমিটার টু দি পাওয়ার -2 অর পয়েস, আর এসআই সিস্টেমে হচ্ছে নিউটন সেকেন্ড মিটার পার মিটার স্কোয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওটা ছিল ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, এটা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। আর ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ারকে আমরা বলছি পয়েস। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির ইউনিট। এখন এই যে আমরা ভিসকোসিটি পড়লাম, এটা রিলেটেড টু ফ্লো অফ ফ্লুইড। তাহলে পরে আমাদের জানতে হবে এই ফ্লো অফ ফ্লুইড কত রকম হয় এবং কিভাবে হয় ফ্লো অফ ফ্লুইড। সাধারণত আমরা ফ্লো অফ ফ্লুইডটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি স্ট্রিমলাইন মোশন, একটাকে বলি টার্বুলেন্ট মোশন। এখানে ডায়াগ্রামের মধ্যে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা লেয়ারের সঙ্গে প্যারালাল টু ইচ আদার। সো স্মুথ ফ্লো অফ ফ্লুইড, দিস ইজ স্ট্রিমলাইন ফ্লো অর ল্যামিনার ফ্লো, মানে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। আবার দেখো এখানটায় এটাকে আমরা বলছি অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো। এখানে দেখো কোনো ঠিক নেই, যেমন তেমন করে ফ্লো হচ্ছে, অর্থাৎ ইরেগুলার মুভমেন্ট আছে। তাহলে পরে টার্বুলেন্ট ফ্লো ইনভলভস chaotic and irregular fluid movement with mixing and fluctuations. এবার এই ফ্লোটা স্ট্রিমলাইন হবে না টার্বুলেন্ট হবে, কিভাবে বুঝবো? আমাদেরকে জানতে হবে এর জন্য ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ। What is critical velocity? It is the speed where this transition from laminar to turbulent flow occurs. মানে স্ট্রিমলাইন থেকে টার্বুলেন্ট হয়, যে ভেলোসিটির ট্রানজিশন, সেই ভেলোসিটিকে আমরা বলছি ক্রিটিক্যাল ভেলোসিটি। ফ্লুইডের ভিসকোসিটি, ডেন্সিটি, তারপরে যে পাত্রের মধ্যে নিয়েছি তার রেডিয়াস, এই সমস্ত কিছুই কিন্তু ক্রিটিক্যাল ভেলোসিটিকে এফেক্ট করে। ক্রিটিক্যাল ভেলোসিটির ম্যাথমেটিক্যাল ফর্মটাকে আমরা বলছি, ভিসিটাকে যদি ক্রিটিক্যাল ভেলোসিটি বলি, তাহলে পরে আমরা সেটাকে আর ই কে বলা হয়েছে রেনল্ডস নাম্বার, তাহলে আর ই ইটা বাই রো আর।
রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব, আর এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তার মানে ক্রিটিক্যাল ভেলোসিটি ফ্যাক্টর কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে আমরা দেখছি, রেনল্ডস নাম্বারের উপরে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির উপরে, টিউবের রেডিয়াসের উপরে, আর ফ্লুইডের ডেন্সিটির উপরে। এই একটা নতুন টার্ম পেলাম আবার আমরা, রেনল্ডস নাম্বার। এই রেনল্ডস নাম্বারটা কি জিনিস? এটা হচ্ছে রেশিও অফ ইনার্শিয়াল ফোর্সেস টু ভিসকাস ফোর্সেস। এটা হচ্ছে রেনল্ডস নাম্বার। এই রেনল্ডস নাম্বারের সাথে কিভাবে রিলেটেড হয় বিভিন্ন পার্টগুলো সেটা আমরা দেখে নিচ্ছি, মানে রেনল্ডস নাম্বারের সাথে কিভাবে আমাদের স্ট্রিমলাইন বা টার্বুলেন্ট মোশন রিলেটেড সেটা দেখে নিচ্ছি। আমি আগে রেনল্ডস নাম্বারটা কি জিনিস বলে দিয়েছি, যে এটা একটা রেশিও ইনার্শিয়াল ফোর্সের সাথে ভিসকাস ফোর্সের রেশিও। এটাও একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তার কারণ দুটো ফোর্সের রেশিও। এই রেনল্ডস নাম্বারটা ফ্লো টাইপটাকে প্রেডিক্ট করতে আমাদের সাহায্য করে। কোনো একটা ফ্লুইডের ফ্লো টাইপটা কেমন, যে সেটা স্ট্রিমলাইন না টার্বুলেন্ট, সেটাকে আমাদের ডিটেক্ট করতে সাহায্য করে। রেনল্ডস নাম্বারের ক্রিটিক্যাল যে ভ্যালু সেটা আমাদেরকে বলে দেয় যে লিকুইডটা ল্যামিনার থেকে টার্বুলেন্ট হতে যাচ্ছে। যদি রেনল্ডস নাম্বার লেস দেন 2000 হয়, মানে 2000 এর কম হয় রেনল্ডস নাম্বার, তাহলে ফ্লোটা ল্যামিনার, শান্ত প্রবাহ বা স্ট্রিমলাইন বলতে পারি। রেনল্ডস নাম্বার যদি 2000 থেকে 3000 এই রেঞ্জে থাকে, এটা একটা ট্রানজিশন পিরিয়ড, তার মানে ফ্লোটা আনস্টেবল, মানে ল্যামিনার থেকে ও টার্বুলেন্ট হওয়ার দিকে যাচ্ছে। কিন্তু যদি রেনল্ডস নাম্বার মোর দেন 3000 হয়ে যায়, তাহলে ফ্লোটা অবশ্যই টার্বুলেন্ট। ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার হচ্ছে 2300। তার মানে এই 2300 এর নিচে 2000 থেকে 2300 পর্যন্ত ও আস্তে আস্তে আনস্টেবল হতে শুরু করে। 2300 হচ্ছে মেইন ট্রানজিট নাম্বার, যেখান থেকে ও পুরো টার্বুলেন্টের দিকে চলে যায়। ঠিক আছে, বোঝা গেল? তো এই যে কোনো একটা অবজেক্ট যখন ফ্লুইডের মধ্য দিয়ে নিচের দিকে আসে, তখন তার স্পিড কিভাবে চেঞ্জ হয়, কোথায় কত স্পিড হয়, কিরকম হয়, সেগুলো আমরা ক্যালকুলেশন করব। সেটা করার জন্য আমাদেরকে যে টার্মটা জানতে হবে সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। এই টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগটা কি জিনিস? দ্য ম্যাক্সিমাম স্পিড, এটা কিন্তু কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট অবজেক্ট নির্দিষ্ট লিকুইডের ক্ষেত্রে নির্দিষ্টভাবেই যাবে। দ্য ম্যাক্সিমাম স্পিড an object can attain when falling through a viscous fluid as the opposing force of the fluid, যেটাকে আমরা ড্র্যাগ বলতে পারি, is equal to the force of gravity at that time. এই যে দেখো ডায়াগ্রামটা, এর মধ্য দিয়ে আমরা টার্মিনাল ভেলোসিটিটাকে ক্যালকুলেশন করতে পারবো। দেখো এখানটায় একটা ফ্লুইড নিচের দিকে পড়ছে, মানে ফ্লুইডের মধ্য দিয়ে একটা অবজেক্ট নিচের দিকে পড়ছে, অবজেক্টের ওয়েটটা নিচের দিকে কাজ করছে আর ওর আপথ্রাসটা উপর দিকে কাজ করছে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট নিয়েছি, প্রান্তীয় বেগ কিভাবে ক্যালকুলেশন করব দেখে নিই। আমি এর মধ্যে একটা ভিসকাস ফ্লুইড গ্লিসারিন নিয়েছি, বেশ অনেকটা প্রায় ভর্তি করে নিয়েছি। যতটা নিয়েছি ফ্লুইড তার মোটামুটি 70% ক্রস করে এখানে একটা লাল রঙের রাবার, এখানে সবুজ, এখানে একটা ইয়েলো কালারের রাবার দিয়ে দিয়েছি। এই ডিস্টেন্সটা মোটামুটি ইকুয়াল। এবার এই লালটাকে আমি এ বলছি, গ্রিনটাকে বি বলছি, ইয়েলোটাকে সি বলছি। এবার আমার হাতে একটা ছোট্ট 1 গ্রামের একটা অবজেক্ট আছে, যদিও এটা ভালো হয় একটা ছোট ওই বল বিয়ারিং এর যে ছোট ছোট বলগুলো আছে সেই বলগুলো দিয়ে করলে। এই মুহূর্তে আমার কাছে সেটা অ্যাভেলেবেল নেই, যেটা আছে সেটা দিয়ে আমি তোমাদের ব্যাপারটা দেখাচ্ছি। এবার দেখো একে যখন আমি এর ওপরে ফেলবো, এ তখন ধীরে ধীরে নিচে নামবে। এ যখন নিচে ধীরে ধীরে নামবে, প্রথমে কিছুটা অভিকর্ষ ত্বরণের টানে নামতে থাকবে, তারপরে এ যখন রেড ব্যান্ডে পৌঁছবে আমি সেই সময় স্টপওয়াচ অন করব, ও যখন গ্রিন ব্যান্ড ক্রস করবে আমি স্টপওয়াচ অফ করব। এইভাবে একবার রিডিং নিব,
দ্বিতীয়বার আবার এইটাকেই এইখান দিয়ে ফেলবো, শক্তিশালী একটা চুম্বকের মাধ্যমে এটাকে ওপরে তুলে নেব, আবার এটাকে ফেলবো। তারপরে দ্বিতীয়বার যখন ও গ্রিন ব্যান্ড ক্রস করবে তখন আমি ওই গ্রিন ব্যান্ড ক্রস করার সময় স্টপওয়াচ অন করবো, আর ইয়েলো ব্যান্ড ক্রস করার সময় স্টপওয়াচ অফ করব। তাহলে পরে কি হবে, আমরা এই যে নির্দিষ্ট দূরত্বে যে সময়, দূরত্ব বাই সময় পাচ্ছি, তাহলে এইখানকার দূরত্ব বাই সময় আর এইখানকার দূরত্ব বাই সময় যদি মানে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয়, তাহলে আমরা বলতে পারি যে এইটুকু ডিস্টেন্স বস্তুটা সমবেগে নেমেছে এবং সেই বেগটা ওর টার্মিনাল ভেলোসিটি। কিন্তু যদি দেখি যে না, এটা বেগের ডিফারেন্স হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তখনও সমবেগ পায়নি, তার মানে আরও কিছুটা তরল ভরে এই ব্যান্ডগুলোকে আরও নিচে নামিয়ে অ্যাডজাস্ট করে প্র্যাকটিক্যালটা করতে হবে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি কি করা হয়। আমি এটাকে আস্তে করে ফেলছি আর আমার হাতে স্টপওয়াচটা ধরা আছে। এবার ও যখন রেড ব্যান্ড ক্রস করবে আমি সেই মুহূর্তে স্টপওয়াচটা অন করব। আমি এটাকে এখানটায় ফেললাম, যখন রেড ব্যান্ড ক্রস করলো তখন স্টপওয়াচ অন করলাম, যখন গ্রিন ব্যান্ড ক্রস করলো স্টপওয়াচ অফ করলাম। আমি এর মধ্যে দেখতে পেলাম যে ও 1 সেকেন্ডেরও কম সময় এই জায়গাটা, এইটুকু জায়গা ক্রস করেছে। এবার আমি এটাকে তুলে নেব, তুলে নিয়ে আবার এটাকে ফেলবো। ঠিক আছে, এবার দেখো আমি স্টপওয়াচটা আবার নিয়ে নিলাম, এটাকে আমি বার করে নিয়েছি। এখন আবার এটাকে আমি ফেলবো। এইবার আমি কি করব, যখন গ্রিন ব্যান্ড ক্রস করবে আর ইয়েলো ব্যান্ড ক্রস করবে সেই সময়টা আমি নেব ওই জায়গাটা। তার মানে গ্রিন ব্যান্ড ক্রস করলো আর ইয়েলো ব্যান্ড, এখানেও দেখো প্রায় একই সময় আমার এসছে, 1 সেকেন্ডেরও কম সময় পড়ে গেছে। তো তাহলে পরে আমি বলতে পারছি ও এই জায়গাটায় মোটামুটি যখন চলে আসলো তখন ও সমবেগ লাভ করলো। তো এই যে ভেলোসিটিটা, মানে এই দূরত্ব বাই সময় আবার এই দূরত্ব বাই সময়, তারপরে দুটোর এভারেজ বার করলে পরে যে ভেলোসিটিটা পাবো সেটাই ওর টার্মিনাল ভেলোসিটি। রেট অফ ফ্লো অফ ফ্লুইড। এই রেট অফ ফ্লো অফ ফ্লুইড কি? রেট অফ ফ্লো অফ ফ্লুইড হচ্ছে ইন কেস অফ স্ট্রিমলাইন ফ্লো, আমরা স্ট্রিমলাইন ফ্লো এর ক্ষেত্রে দেখে নিচ্ছি। The volume of the fluid flows per second through any cross section of the pipe is called the rate of flow of fluid. তো আমি যদি কিউ কে রেট অফ ফ্লো অফ ফ্লুইড বলি আর ভি ভলিউমের লিকুইড যদি এ ক্রস সেকশন এরিয়ার মধ্য দিয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু ভি এ। তাহলে এইভাবে আমরা রেট অফ ফ্লো অফ ফ্লুইডটাকে ক্যালকুলেট করতে পারি। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, এইবার আমরা চলে আসি বার্নৌলিস প্রিন্সিপালে। The total mechanical energy of a fluid in motion remains constant along a streamline. This energy is composed of pressure energy, kinetic energy, and potential energy. The sum of these components is constant. তার মানে একটা ফ্লুইড যখন ফ্লো করে তখন তার যে টোটাল মেকানিক্যাল এনার্জি সেটা থাকে কনস্ট্যান্ট স্ট্রিমলাইন মোশনের ক্ষেত্রে। এই টোটাল এনার্জিটা কি? কম্পোজড অফ প্রেশার এনার্জি, কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। এখানে দেখো আমি একটা ফিগার ড্র করে দিয়েছি। এই ফিগারের মধ্যে দেখো এই পাইপের মধ্যে দিয়ে ফ্লুইডটা ফ্লো করছে। আমি এর হাইটটাকে ধরে নিয়েছি h1, মনে করি এখানে প্রেশার p1, ধরি v1 ভেলোসিটিতে ও মুভ করছে। আবার এখান দিয়েও বেরিয়ে আসছে, এখানে ধরে নিচ্ছি প্রেশার p2, এর হাইটটা ধরে নিচ্ছি h2, v2 ভেলোসিটিতে ও বেরিয়ে আসছে। ঠিক আছে, এইবার আমি ক্যালকুলেশন করব। দেখো অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি কি হবে, এই এ পয়েন্টের টোটাল এনার্জি ইকুয়াল টু হবে বি পয়েন্টের টোটাল এনার্জি। এবার এ পয়েন্টে টোটাল এনার্জি কত? এ পয়েন্টে কি কি এনার্জি কি কি থাকবে আমার? এখানে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি আর প্রেশার এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি এখানে কত? mgh1। কাইনেটিক এনার্জি কত? হাফ mv1 স্কোয়ার। আর প্রেশার এনার্জি কত? mp1 বাই রো। একই রকম ভাবে বি পয়েন্টে কি হবে?
mgh2 প্লাস হাফ mv2 স্কোয়ার কাইনেটিক এনার্জি, আর প্রেশার এনার্জি হবে mp2 বাই রো। এইবার এটাকে আমরা অ্যারেঞ্জ করি, বোথ সাইডকে যদি আমি রো বাই এম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার ফিগারটা আসবে এরকম, যে রো জি এইচ ওয়ান প্লাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার প্লাস পি ওয়ান ইকুয়াল টু রো জি এইচ টু হাফ রো ভি টু স্কোয়ার প্লাস পি টু। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে রো জি এইচ প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস পি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি প্লাস প্রেশার এনার্জি কনস্ট্যান্ট। তাহলে হোয়েন the fluid is flowing in the streamline motion, তখন আমরা এই টোটাল মেকানিক্যাল এনার্জিকে কনজার্ভড দেখতে পাচ্ছি। এই ইকুয়েশনটাকেই যদি আমি আবার বোথ সাইডকে রো জি দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো, এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি প্লাস পি বাই রো জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে একে আমরা কি বলতে পারি, এইচকে বলতে পারি আমরা উচ্চতা শীর্ষ, ভি স্কোয়ার বাই টু জিকে আমরা বলতে পারি বেগ শীর্ষ, আর পি বাই রো জিকে আমরা বলতে পারি চাপ শীর্ষ। তার মানে আমরা এইভাবেও বলতে পারি যে উচ্চতা শীর্ষ প্লাস বেগ শীর্ষ প্লাস চাপ শীর্ষ, এই তিনজনের যোগফল হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে আমাদের বার্নৌলিস থিওরেম। স্প্রেয়ার অর অ্যাটোমাইজার, ভেঞ্চুরিমিটার, এইসবে এই বার্নৌলিস থিওরেমটা আমরা অ্যাপ্লাই করে থাকি। তো আজকে আমরা এই সারফেস টেনশন, ভিসকোসিটি অ্যান্ড বার্নৌলিস থিওরেম পড়লাম। এবার এর উপরে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন্স দিয়েছি, আমি একটা দুটো করে দিচ্ছি তোমাদের জন্য, বাকিগুলো তোমরা করবে। যেমন ধরো স্মল রেইন ড্রপস আর নিয়ারলি সার্কুলার, একটু আগেই তোমাদের বুঝিয়েছি কেন হয় সার্কুলার স্মল রেইন ড্রপগুলো, ডিউ টু সারফেস টেনশন। চলো এবার আমরা অঙ্কটা দেখে নিচ্ছি। The radius of a soap bubble in air is slowly increased from 1 centimeter to 2 centimeter. How much work is done in this process? Surface tension দেওয়া আছে, surface tension of soap water is this. ঠিক আছে, এবার দেখো সোপ বাবলের রেডিয়াসটা বেড়েছে 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার, তাহলে পরে ওর ক্ষেত্রফলও বৃদ্ধি হয়েছে। তো ক্ষেত্রফল, একটা পৃষ্ঠে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। সোপ বাবলের একটা পৃষ্ঠে, বুদবুদের একটা তলের ক্ষেত্রফলের বৃদ্ধি কতটা। কতটা বৃদ্ধি হবে আমরা জানি, একটা তলের মানে সারফেসের ক্ষেত্রফল কত হয় 4 পাই আর স্কোয়ার। তো এখানটায় তাহলে বৃদ্ধি কত 4 পাই, এখানে 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার হয়েছে। এটাকে আমি এসআইতে করব, তাহলে 0.02 স্কোয়ার মাইনাস 0.01 স্কোয়ার, এটা হচ্ছে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এবার এই সোপ বাবলের দুটো পৃষ্ঠ আছে, তাহলে দুটো পৃষ্ঠের মোট ক্ষেত্রফল বৃদ্ধি হবে 2 ইন্টু এটা। তো যাই হোক, এটা ক্ষেত্রফল বৃদ্ধি পেলাম আর আমার সারফেস টেনশন দেওয়া আছে, তাহলে কৃতকার্য কত হয়, কৃতকার্য হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি ইন্টু পৃষ্ঠটান। এবার যেহেতু এর দুটো পৃষ্ঠ আছে তাহলে 2 ইন্টু 4 পাই
ইন্টু এটা হচ্ছে আমাদের কৃতকার্য 2 ইন্টু একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি ইন্টু সারফেস টেনশন। এটা হচ্ছে আমাদের মোট কৃতকার্য। এটাকে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে পরে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। -2.7 ইন্টু 10⁻⁻⁴ জুল। তাহলে আমরা এইভাবে কৃতকার্য ক্যালকুলেট করতে পারছি। তোমাদের জন্য আমি আরও কয়েকটা অঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা এই অঙ্কগুলো এবং এমসিকিউ আরও আছে, তোমরা প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।